নমস্কার। এখন দেখাচ্ছি ক্র্যানবেরি হিবিস্কাস প্ল্যান্ট মাটিতে কিভাবে চাষ করবেন। এখানে যে গাছটা দেখছেন এটা আমি আলাদাভাবে বসাইনি। আমার সেই টবের গাছগুলো যখন ভেঙে দিয়ে এই কম্পোস্ট সার তৈরির ড্রামে ভরে দিচ্ছিলাম তখনই কিছু সিড এখানে পড়ে গিয়েছিল, নিয়ে প্রচুর গাছ বেরিয়েছিল। এই একটা গাছকে রেখে বাকি গাছগুলোকে তুলে ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই একটা গাছ কিভাবে গ্রোথ হচ্ছে। এই গাছটা খুব একটা বয়স হয়নি, মাত্র 1 মাস 1.5 মতো বয়স ছিল। এগুলো সাধারণত বর্ষার প্রথম দিকে লাগাতে হয়, তাহলে কি হয় গাছটা বেশ ভালো হয়। এখানে দেখে থাকুন, দেখাচ্ছে দেখুন, এটা হচ্ছে ওই সেই মিলিবাগ যেটা বলি, সাদা পোকা। আমি এর চিকিৎসা সম্পর্কে আমি পরে বিস্তারিত আসছি। এখন যেটা বলছি সেটা হচ্ছে এই গাছ আমি টবে লাগাই, এখানে মাটিতে লাগিয়েছি, তাই মাটিতে এর গ্রোথ প্রচণ্ড হয়। আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু ওই লিকুইড অর্গানিক ফার্টিলাইজার তৈরি করছি, সেই ড্রামের সাইডেই এই গাছগুলো হয়েছিল, একটা রেখেছি। তাই যেহেতু ড্রামের সাইডেই এই গাছটা রয়েছে, তাই ড্রাম থেকে আমি যে লিকুইড অর্গানিক ফার্টিলাইজারটা ধরে নিচ্ছি একটা বাটিতে, হ্যাঁ, সেইটা ওভার হয়ে প্রচুর ওই লিকুইড সার এখানে মাটিতে মিশে যায়, যার ফলে এর এই গ্রোথ, মানে ওই সারটার যে বিরাট গুণ আছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। দেখুন আরও কিছুদিন পর গাছটার গ্রোথ একই রকমভাবে বাড়ছে। এখনও পর্যন্ত কিন্তু আমি বাইরের থেকে কোনো সার প্রয়োগ করিনি। দুটো একটা ফুল ফুটতে শুরু করেছে। তবে কিছুদিনের মধ্যে যখন দেখবেন পাতার চিকনিটা কমে আসছে, তখন বাইরের থেকে সার প্রয়োগ করতে হবে। সেটা শুধু অর্গানিকের মধ্যেও রাখতে পারেন, বা যেহেতু ফুল গাছ আপনি রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহার করলে প্রচুর ফুল পাওয়া যাবে, তবে এনপিকে, ডিএপি নয়। গাছটা দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই অল্প হাওয়াতে গাছটা এদিক ওদিক ডালগুলো সরে সরে চলে যাচ্ছে। আমি পরবর্তীকালে এই গাছটাকে দড়ি দিয়ে ওই মাঝে বাঁশ দিয়ে এবং দড়ি দিয়ে বাঁশের সঙ্গে একটু টেনে বেঁধে দিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি কীভাবে বেঁধেছি। যাই হোক, আমি যেটা বলছিলাম, এর মেনলি ওই মিলিবাগ বা সাদা পোকাটার উপদ্রব খুব হয়। এটার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একতারা নামের ওষুধটি বা কীটনাশকটা। এই একতারা নামের কীটনাশকটি 1 লিটার জলে 1 চা চামচের 4/1 ভাগ, মানে 1/4 চা চামচ পরিমাণ মিশিয়ে স্প্রে দিয়ে পাতায়, গাছের কাণ্ডতে, যেখানে যেখানে, বিশেষ করে যেখানে যেখানে এই পোকাগুলো বেশি দেখা যাবে সেখানে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। সপ্তাহে 1 দিন করে যদি স্প্রে করা হয় তাহলে এই পোকাটা আর আসবেই না। দেখছেন গাছটা কীরকম মোটামুটি একটা বেশ সুন্দর শেপ দেওয়া হয়েছে। এর ব্যাপারটা হচ্ছে ভেতরে 3টে বাঁশের খোঁটা দেওয়া আছে, লম্বা লম্বা, হ্যাঁ, সেগুলো প্রায়ই ওই 12-13 ফুট করে লম্বা হবে। সেইটার সঙ্গে ওই দড়ি দিয়ে, সরু দড়ি দিয়ে বেড় দিয়ে একদম ডগা পর্যন্ত বেঁধে দিয়েছি, যাতে আর চট করে লটকে না যায় এবং দেখতেও সুন্দর লাগবে। আবার এই ক্র্যানবেরি হিবিস্কাস যেমন মাটিতে খুব ভালো গ্রোথ হয়, তেমনি টবেও খুব সুন্দর হয়। আমি এর আগে টবে চাষ করেছিলাম, সেটার ভিডিও আমি এর আগে দিয়েছি। ওটা আমি টবে কীভাবে চাষ করেছি তার ডিটেলস ভিডিওটার লিঙ্ক আমি এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের দেখে নিতে পারেন কীভাবে টবের মধ্যে ক্র্যানবেরি হিবিস্কাস চাষ করবেন। দেখছেন এই যে বাঁশটা, এই বাঁশটা সাপোর্ট দেওয়া আছে, ওই দেখুন পেছন দিকে আরও 2টো বাঁশ আছে। তার সঙ্গে এই যে দেখুন এই সুতোগুলো, এই দড়ি দিয়ে, সরু দড়ি, এটাকে আমরা সুতলি বলি, ওই পাটের দড়ি দিয়ে বেড় দিয়ে একদম ওপর পর্যন্ত টেনে বেঁধে দিচ্ছে। একটু মোটা দড়িটা হতে হবে, খুব পাতলাটা সরুটা হলে ছিঁড়ে যাবে। যাই হোক, গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারলেন যে এর চিকনিটা অনেক কমে গেছে। তাই এখন আমি
বাইরের থেকে মানে আলাদাভাবে সার ব্যবহার করব। এখানে দেখছেন এগুলো হচ্ছে সরিষা খৈল। এই গাছটা যেহেতু অনেক বড় হয়েছে এবং মাটিতে, তাই এর 1 ফুট মাঝে মানে গাছ থেকে 1-1.5 ফুট তফাতে চারিদিকে এই সরিষা খৈলটা ছড়িয়ে দিতে হবে। এই বড় গাছের ক্ষেত্রে 200 গ্রাম পরিমাণ দিলেই যথেষ্ট একবারে। যদি গাছ আপনার ছোট হয়, টবে হয়, তাহলে ওই 50 গ্রাম 25 গ্রাম, যেমন যেমন গাছ যেমন যেমন টব। 12 ইঞ্চি টবে হলে 50 গ্রাম পর্যন্ত খৈল ডাস্ট করে একটু সাইডে সাইডে দূরে দূরে যতটা দূরে দেওয়া যায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, কিংবা ওই খৈলটাকে জলে ভিজিয়ে পাতলা করে টবের মাটিতে দেওয়া যায়। এই খৈলের সঙ্গে আপনারা নিম খৈলও ব্যবহার করতে পারেন। আমি এবারে দিচ্ছি না, কখনো কখনো নিম খৈলও আমি দিয়ে থাকি। আর এটা হচ্ছে 10-26-26 এনপিকে। আমি 10-26-26টাই বেশি ব্যবহার করি। এটা যেমন বিভিন্ন ফসলের ক্ষেত্রেও খুব ভালো উপকার পাওয়া যায়, তেমনি ফুল ও ফলের ক্ষেত্রেও ভালো উপকার পাওয়া যায়, কারণ এর মধ্যে পটাশিয়ামটা রয়েছে, তাই এদের ফুল এবং ফলনটা খুব ভালো হয়। এটা এইরকম গাছের ক্ষেত্রে 50 থেকে 100 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। আপনি ছড়িয়ে দিলে প্রত্যেকটা দানা 1 থেকে 1.5 ইঞ্চির দূরত্বে থাকবে, এইরকম পরিমাণ করে আপনি ছড়াবেন। যদি বড় এরিয়া জুড়ে ছড়ান, কারণ এদের শেকড় কিন্তু প্রায় 5 ফুট পর্যন্ত চলে যাবে, কারণ গাছ যেহেতু অনেক বড় হয়েছে মাটিতে, তাই ওটাকে ছড়িয়ে দিয়ে এই হালকা করে উপরের মাটিটা নেড়ে দেবেন, আমি যেভাবে নাড়ছি। কারণ খুব নিচে পর্যন্ত মাটিটা খুঁড়ে দিলে ওর শেকড় জখম হবে, তাতে গাছটা মানে ঝিমিয়ে যেতে পারে। এই সারটা দেওয়ার পর মনে রাখবেন জলের যেন অভাব না হয় গোড়াতে, সাফিসিয়েন্ট জলটা দিতে হবে। জলটা যদি সাফিসিয়েন্ট দেন তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু সার দেওয়ার পর যদি গোড়ার মাটি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। এই যে প্রচুর সারটা দেওয়া হলো, এর জন্য যদি সাফিসিয়েন্ট জল না দেওয়া যায় তাহলে এই মানে জিনিসটা হজম করতে পারবে না, তার ফলে ড্রাই হয়ে যেতে পারে, গাছটা মারা যেতে পারে। এখন দেখছেন এই লিকুইডটা এখানে দিয়ে দিচ্ছি। এই বাটিটাই নিচেতে নামানো থাকে, এটা ওভার হয়ে লিকুইডটা এর মাটিতে মিশতে থাকে, যার ফলে এর এত সুন্দর গ্রোথ।